হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাছে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। এই কে কোথায় আসিস দেখা যা। আমি তো আগেই জানতাম এই মাইয়ার চরিত্র ভালো না, মা তো শিক্ষা দিতেই পারে না। আমার ভাইটা খালি টাহা দেয় আর মা মাইয়া গুলা মিল্লা আমার ভাইয়ের টাহা নষ্ট করে। এখন থেকে চরিত্রেরও দোষ আছে। কথাটা জোরে বলতে বলতে আবারও বাড়ির সবাইকে ডাকতে লাগলো। এইদিকে প্রিয়াসার অবস্থা নাজেহাল। বাড়ির ভিতরে একটা ছোট্ট শোরগোল পড়ে গেছে। প্রান্ত চুপচাপ প্রিয়াসার মুখের দিকে তাকিয়ে আছে। বাড়ির প্রায় সবাই উপস্থিত হয় ছাদে। পাপড়ি বেগম বলে, আপা, মেয়ে মাঝে ছাদে হাঁটে, তাও আপনারা আমার বা কারোরই অজানা নয়। তাহলে আপনি কি যাতা বলছেন? যাতা কইতাছি? আমি যাতা কমু কেন? নিজের দুইটা চোখে দেখছি তোমার সেরি ওই স্যারাডার লগে চুপকাইয়া আসিল। আমি যখন ছাদে আইসা কইলাম কেডা আইসানি, তখনই তো সিটকাইয়া সইরা গেল। এর থেকে বড় কথা কি থাকে? তারপর তো আপনারা সবাই আইসা দেখলেনি ওরা দুইটা মাইয়া পোলা ছাদে। ছেলের নামে এমন কথা শুনে পলি বেগম কথা হারিয়ে ফেলেছেন যেন। কি হলো কিছুই বলতে পারছেন না। এদিকে নাজির সাহেব এগিয়ে এসে প্রান্তের গালে সপাট এক চড় বসায়। তারপর কিছুটা উচ্চস্বরে চেঁচিয়ে বলে ওঠে, আর কিছুদিন অপেক্ষা হলো না তোমার? ভার্সিটির চাকরিটা হয়ে গেলেই আবারও হাত চাইতাম, সেটা তোমাকেও কথা দিয়েছিলাম। তাহলে এমনটা করলে কেন বলো? না করলে কি হতো না? কথাটা শেষ করে আরো একটা চড় পড়ে প্রান্তের অন্য গালে। তারপর আবারও নাজির সাহেব বলেন, আশা না হয় ছোট অবুঝ, তুমি কি করে এমন কাজ করতে পারলে বলো? কিভাবে করলো? কথাটা বলে সে কিছুটা উত্তেজিত হয়ে বসে পড়েন ছাদের মেঝেতে। বরাবরই জপতে থাকেন। কেন কেন এমন করলে? প্রান্ত এগিয়ে নজির সাহেবকে ধরতে গেলে সে হাত উঁচিয়ে না করে দেয়। প্রান্ত ওখানেই দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। এমন সময় আবারও একটি চরের শব্দ সবার ধ্যান ভাঙে। চরের শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখে প্রিয়াসা গালে হাত দিয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। নিজের সহজ সরল মা, যে কিনা কখনো বকা বা ধমক দিয়ে কথা বলেনি, সে এই প্রথম ওকে চর দিল। প্রিয়াসা গালে হাত দিয়ে বড় বড় চোখ করে নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়া বন্ধ হলো, সাথে পাথরের মতো দাঁড়িয়ে রইল মায়ের দিকে তাকিয়ে। পাপড়ি বেগমের মনে হলো হুঁশ হারিয়ে ফেললো এমন একটা কাণ্ডে। বাড়ি মেহমান দিয়ে ভর্তি। একদিকে বড় মেয়ের বিয়ে, অন্যদিকে ছোট মেয়ের সাথে এমন কেলেঙ্কারি ঘটনা ঘটবে। পাপড়ি বেগম আবারও হাত উঠাতে প্রিয়াসার সামনে প্রান্ত চলে আসে, যার কারণে চটটা প্রান্তের গালে পড়ে। প্রান্ত অনুভূতিহীনের মতো তাকিয়ে আছে। আর প্রিয়াসা হয়তো নিজের মাঝেও নেই। এত সময় পর প্রান্ত শুধু এতটুকুই বলে, নাবিলার কোনো দোষ নেই, সব দোষ আমার। আলিয়া বেগম তবুও নাছোড়বান্দার মতো বলে, দোষ যখন স্বীকার করছেই তাইলে বিয়া পড়ানোর ব্যবস্থা করেন। আজকে আমি ছাদে ধরছি, দুজনরে জড়াইয়া ধইরা আসিল, পরে আবার অন্য কোন কেউ অন্য অবস্থায় না দেখা হালায়, কে জানে এমন কিছু আবার হইব না। ওনার কথা বলার স্বরটাই কেমন বিকৃত শোনালো। আর যারা ছাদে ছিল তাদের মাঝেও একটা গুঞ্জন পড়ে গেল। আর এমন ভাবে কথাগুলো বললো যে প্রিয়াসা শুনেই সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ধপ করে বসে পড়লো ছাদের মেঝেতে। এদিকে প্রান্ত রক্তাভ চোখ নিয়ে আলিয়া বেগমের দিকে তাকালো। মহিলাকে আগে থেকেই ওর পছন্দ ছিল না, আর এখন তো প্রিয়াসাকে রীতিমতো দুশ্চরিতার ট্র্যাক লাগাতে চাইছে। সে কখনোই এমন কিছু ভাবেনি। সে তো চেয়েছিল পুতুলের মতো বউ করে প্রিয়াসাকে ঘরে তুলতে। তাহলে ভাগ্য কি এমন খেলাই খেললো? এমনটা তো কেউ চায়নি। ফজরের আজান দিয়েছে কিছু সময় আগে। প্রিয়াসা সেই যে রুমের দরজা আটকেছে, খোলার নাম নেই। এদিকে প্রান্তেরও কোনো হদিশ নেই। লাবণ্য ওই সময় বের হয়েছিল, বিধায় প্রিয়াসা নিজেকে ঘরবন্দি করেছে একরকম। আলিয়া বেগম শুধু এগুলো করেও
চুপ থাকেননি। প্রিয়াসার বাবা আজাদ সাহেবকে কল করে আলো রসিয়ে রসিয়ে সব ঘটনা বলেছে, যার কারণে আজাদ সাহেব কল করে পাপড়ি বেগমকে যা তা বলেছে এবং প্রিয়াসার এমন হওয়ার কারণ এমন ছন্নছাড়া আচরণের দায়ী পাপড়ি বেগমকে করেছেন। আর এত ঝামেলার কারণে একরকম জোর জবরদস্তির সাথে ওদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রীতিদের বিয়ের সাথে। যা শুনে প্রান্ত বাড়ি থেকে রাগারাগি করে বাড়ি থেকে হদিশহীন হয়েছে, আর প্রিয়াসা নিজেকে করেছে ঘরবন্দি। এসব ঘটনা প্রীতির শ্বশুরবাড়ি জানতে পারলে তার বিবাহ জীবনের মাঝে ইমপ্যাক্ট পড়বে, তাই এইসব ঠিক করা হয়েছে। পলি বেগম যে চুপ রইলেন তেমন চুপ এখন পর্যন্ত। সে বোধহয় এই ধাক্কাটা সামলে উঠতে পারেনি। আর নাজির সাহেবও অনুভূতিহীনের মতোই আছেন। প্রীতি আর লাবণ্য প্রিয়াসাকে অনেক ডেকেছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না, যার কারণে বাড়ির সবার মাঝে একটু চিন্তা উদয় হয়, তবে কেউ কোনো কথা বলে না। এদিকে পাপড়ি বেগমের কান্নার জোরও বেড়েছে। ছোট মেয়ে এত আদরের কিনা, তাই হয়তো একটু একটু অভিমান করেছে, তাই না হয় একটা থাপ্পড় দিয়েই ফেলেছে। তার জন্য কিছু উল্টাপাল্টা না করে বসে, সেই ভাবনায় সবার মাথায়। সকাল 9টার দিকে প্রান্ত হাজির হয় কিছু শপিং ব্যাগ নিয়ে। তাকে দেখতে খুব উদ্ভ্রান্তের মতো লাগছিল। চুলগুলো এলোমেলো আর চোখের শিরাগুলো রক্তাভ হয়ে আছে। এদিকে সবাই প্রিয়াসার ঘরের সামনে এখনো বসে আছে, তাই লাবণ্যকে ডেকে ব্যাগগুলো তার হাতে ধরিয়ে দিয়ে প্রীতিকে জিজ্ঞেস করে, এখানে এভাবে বসে আছিস কেন, কি বলছে? প্রীতি কিছুটা দমনা করে মায়ের দিকে একবার তাকায়, তারপর সবার দিকে একবার চোখ বুলিয়ে বলে, তুমি বেরিয়ে যাওয়ার পর আশা সেই যে দরজায় খিল দিয়েছে, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমাদের খুব চিন্তা হচ্ছে। এই কথা শুনে প্রান্ত কপাল কুঁচকালো। প্রিয়াসার মতো মেয়ে উল্টাপাল্টা কিছু করবে না, তা প্রান্ত শিওর। তাই সাদা পাঞ্জাবিটা হাতের দিকটা উঁচিয়ে ভাঁজ করে প্রিয়াসার ঘরের সামনে যায়। তারপর আবারও পিছনে তাকিয়ে সবাইকে দেখে শক্ত কণ্ঠে বলে, আপনারা এখান থেকে ভিড়টা কমান, আমি ব্যাপারটা দেখছি। ওর কথায় কিছু একটা তো ছিল, তাই কথা শেষ হতেই ওখান থেকে ভিড় কমে যায়। রয়ে যায় পলি বেগম, পাপড়ি বেগম, প্রীতি আর লাবণ্য। আলিয়া বেগম সেই কখনই আগুনে ঘি ঢেলে ঘুমাতে চলে গেছে। অনিমা অবশ্য যেতে চায়নি। আলিয়া বেগমই টেনে হিচড়ে নিয়ে গেছে। প্রান্তের সাথে প্রিয়াসাকে ওভাবে দেখে শুনে বেচারির অবস্থাও খুব একটা ভালো নয়। ছিচকাদনের মতো একটু পর পর ভ্যা ভ্যা করে কাঁদছে আর চোখ মুছছে, তাই আলিয়া বেগম ওকে টেনে নিজের সাথে নিয়ে গেছে। নাজির সাহেব নামাজ পড়তে গেছে, সে এখনো বাড়ি ফেরেনি। হয়তো কোথাও একা বসে নিজেকে বোঝাচ্ছে, কে জানে। বাড়িতে মেহমান আসা শুরু করবে একটু পর থেকে। বিয়ে বাড়ি থাকবে কত আমেজ উৎসব ভাব। ওদিকে রাতের ওই ঘটনার কারণে সব স্তব্ধ হয়ে আছে, এখনো সবাই হজম করতে পারছে না ঘটনাটি। তারপরে পিয়াসাও এক প্রকারের ঘরবন্দি হয়ে আছে, যাতে করে সবার চিন্তাই বেড়েছে। সে কিছু করে না বসে এই ভেবে। সবাই চলে যেতে প্রান্ত দরজায় কড়া নাড়ে। দুবার ডাকে, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এর মধ্যে মনের মধ্যে দুশ্চিন্তাটা উকি দেয়, তবে তা পাত্তা না দিয়ে আবারও ডাকে। এবারও ফলাফল শূন্য। এর জন্য প্রীতি আর পলি বেগমের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে ওঠে। অন্যদিকে পাপড়ি বেগম এখনো অনুভূতিহীনের ন্যায় দরজার দিকে তাকিয়ে আছে। প্রান্ত সবার মুখ পর্যবেক্ষণ করে আবারও দরজায় নক করার আগেই তার ফোনে মেসেজের একটা টোন বেজে ওঠে। তা দেখে আগে পকেট থেকে ফোন বের করে। অবাক হয়ে কিছু সময় তাকিয়ে থাকে। ওকে ওভাবে চুপ করে থাকতে দেখে লাবণ্য সাহস করে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন? লাবণ্যের কথায় ধ্যান ভাঙে। তারপর ওদিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আবারও পাপড়ি বেগমের দিকে তাকায়। তারপর বলে, জয়েনিং লেটার এসেছে, আগামী সপ্তাহে ভার্সিটিতে জয়েন। পলি বেগম খবরটা শুনে প্রান্তের মুখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। পাপড়ি বেগম মুখ মুছে উঠে চলে গেলেন। খুশি হলেন কিনা বোঝা গেল না। প্রান্ত ওনার চলে যাওয়া দেখে আবারও পিছন ফিরে দরজাতে নক করে এবং খুব নিচু স্বরে প্রিয়াসাকে ডাকে। তা দেখে লাবণ্য একটু বিরক্ত হয়ে বলে, এভাবে ডাকলে সারাদিনও ঘর থেকে বের হবে না। ওকে দ্রুত ডাক।
আর পার্লারের মেয়েরাও তো আসবে বউ সাজানোর জন্য। একটু পর থেকেই লোকেরা আসতে শুরু করবে, জানাজানি তো হবে, তবে এতে আরো ঝামেলা বাড়বে বলে কমবে না। লাবণীর কথা শুনে প্রান্ত মাথা নাড়িয়ে আবারও দরজায় করাঘাত করে। অনাবরত করাঘাতে প্রিয়াসা দরজা খোলে। ততক্ষণে নাজির সাহেবও হাজির। প্রিয়াসা দরজা খুলে সর্বপ্রথম বলে, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছো কেন তোমরা সবাই? কিছু হয়েছে? কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলে, আর ওকে দেখে বোঝা যাচ্ছে ও এত সময় ঘুমিয়ে কাটিয়েছে। প্রান্ত কিছু বলল না। লাবণ্যকে ইশারা দিতেই শুধু ওর হাতে থাকা শপিং ব্যাগগুলো প্রিয়াসার দিকে বাড়িয়ে দিল। এরই মধ্যে পাপড়ি বেগম এক বাটি মিষ্টি নিয়ে হাজির হলেন এবং সবাইকে দিতে লাগলেন। এদিকে প্রিয়াসা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে তাকিয়ে সব দেখছে। শেষে যখন প্রান্তের কাছে পাপড়ি বেগম এলেন, তখন প্রান্ত মিষ্টিটা না নিয়ে বলে, আপনার সাথে কিছু কথা আছে খালামণি। পাপড়ি বেগম বুঝলেন না, তাই জিজ্ঞেস করে, কি বলবে? প্রান্ত এবার পিয়াসার দিকে দেখে বাবা মায়ের মুখ পর্যবেক্ষণ করে বলে, আমি নাবিলাকে বিয়ে করতে রাজি, তবে আমি এখনই ওকে উঠিয়ে নিব না। যেহেতু আমার আগামী সপ্তাহে জয়েনিং, তাই আমি চাইছি জবটা সেটেল হোক এবং নাবিলার পড়ালেখার ক্ষতি হোক আমি চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে আমি ওকেই করব, আর আজকেই। তবে ওকে আমি এখন উঠিয়ে নেব না। আর রইল শপিং ব্যাগের কথা, ওটা একটা লাল শাড়ি আর একটা দোপাট্টা আছে, আর কিছু কসমেটিক্স। আমি চাই না আমার বউর কোনো আফসোস থাকুক এই বিয়ে নিয়ে। কথাটা বলেই নিজের মতো প্রিয়াসার দিকে তাকিয়ে বলে, ঘরে যা, লাবণ্য তোকে রেডি হতে হেল্প করবে, আর জোহরের পরে কাজে আসবে। কথাটা বলে প্রান্ত নিজের মতো করে জায়গা প্রস্থান করে। প্রান্তের এই কথার উপর আর কথা থাকতে পারে না, তাই লাবণ্যের আগে প্রিয়াসাকে নিয়ে ঘরে চলে যায়। ওর চলে যেতেই প্রীতিও চলে যায়। তারপর পাপড়ি বেগম এবং পলি বেগমও উঠোনে বসে থাকে। শুধু নাজির সাহেব হয়তো ভাবেন সেই ছোট্ট ছেলেটা কত দায়িত্ব নিতে শিখে গেছে। নিজের জেদেই অটল রইল সে। নাজির সাহেব কত বলেন, বাহির থেকে পড়াশুনো করে এসেছো, এবার ব্যবসাটা দেখো। না, সে নিজেই নিজের ভবিষ্যৎ গড়বে কারো সাহায্য ছাড়া। নাজির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ছেলে মেয়েগুলো কেমন দেখতে দেখতে বড় হয়ে গেল। প্রীতি একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছে। মেয়েটাকে একদম পুতুলের মতো দেখতে লাগছে। লাবণ্য তো সেই কখন থেকে প্রীতির দিকে তাকিয়েই আছে, যা দেখে বেচারি লজ্জায় লাল। এদিকে প্রিয়াসা এখনো চুপচাপ বসে আছে। সে তো চেয়েছিল এমন একদিন আসুক, কিন্তু এভাবে হুট করে তার ভুলের কারণে আসবে তা তো সে কল্পনাও ভাবেনি। প্রিয়াসাকে লাল শাড়িটা সুন্দর করে পরানো হয়েছে। খোপা করে লাল গোলাপ ফুল গুলো গোজা হয়েছে খুব সুন্দর করে। তারপর দোপাট্টাও পরানো হয়েছে, কিন্তু সে এখনো আয়নার সামনে স্তব্ধের মতো তাকিয়ে তাকিয়ে নিজেকেই দেখছে আর ভাবছে কি থেকে কি হয়েছে, কি হলো, ভবিষ্যতে কি হবে। প্রথমে বাড়িতে মেহমান আসার সাথে সাথেই ঘটনাতে এক কান দু কান হতে হতে সবাই জেনে গেছে এবং যেই প্রিয়াসাকে দেখছে কেমন অদ্ভুত নজরে তাকাচ্ছে। প্রান্তও বাদ যাচ্ছে না, তবে সে পাত্তা দিচ্ছে না। কিন্তু এদিকে প্রিয়াসা প্রতিবারের ওভাবে সবার তাকানোতে অস্বস্তি বোধ করছে। খুব কষ্টে চোখের পানি আটকে এদিক সেদিক তাকিয়ে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে, তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। হবে কি করে? এত সহজে এসব ভোলা যায়? কাজে এসেছে একটু আগে। প্রথমে প্রীতির বিয়ে হবে, তারপর প্রিয়াসার। সে অনুযায়ী কাজ শুরু হয়। রেহানকে কবুল বলতে বলায় সে এক লহমায় কবুল বলে দেয়। অন্যদিকে প্রীতিকে বলতে বেলায় বোন, মা, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে কেঁদে কুটে একাকার হয়ে যাচ্ছে। তাই প্রান্ত নিজেই উঠে এসে প্রীতির মাথায় হাত রেখে ভরসা দেয় এবং তারপরে প্রীতি কবুল বলে। প্রীতি কবুল বলার কিছু সময় বাদেই প্রিয়াসার ডাক পড়ে। লাবণ্য প্রিয়াসাকে সাহায্য করে ওখানে বসার জন্য। নুসা এবার প্রীতির সাথে, তাই লাবণ্য প্রিয়াসাকে সাহায্য করছে। প্রিয়াসা বসার পরেই ওর মুখোমুখি প্রান্ত বসে পড়তেই কাজী সাহেব দোয়া পাঠ করতে শুরু করে। এক পর্যায়ে এসে কাজী প্রান্তের উদ্দেশ্যে বলে, আসাদ রহিমের কনিষ্ঠ কন্যা নাবিলা রুব্বাব পিয়াসাকে 15 লক্ষ টাকা দেলমোহর ধার্য করে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করতে বলুন। কবুল।
প্রান্ত কথাগুলো মনোযোগ সহকারে শোনে এবং পর্দার দিকে তাকিয়ে প্রিয়াশাকে দেখার চেষ্টা করে। সামনে সাদা পর্দার জন্য ওকে দেখা যাচ্ছে না, তবুও প্রিয়াশার মনের অবস্থা বুঝলো। হুজুরের কথা শেষ হতেই প্রান্ত ভাবে এসব ঝামেলার মূল কাণ্ডে কে সে জানে না। সে কখনোই প্রিয়াশাকে দায়ী করে না, তাই পর্দা থেকে চোখ সরিয়ে নিজের চোখ বুঝতেই ভেসে ওঠে একজন হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা মেয়ে। কেমন হাওয়ায় মিঠাই লাগছিল। বয়স কত? 14-15 হবে হয়তো। শীতের দিনের সকালবেলা নানু বাড়িতে পুকুর ঘাটের সামনে বকুল ফুল গাছের নিচে ঝুপ করে চোখ খুলে প্রান্ত তারপর আবারও পর্দার দিকে তাকিয়ে গম্ভীর অথচ খুব ঠান্ডা গলায় বলে, কবুল। তারপর একইভাবে প্রিয়াশাকে জিজ্ঞেস করা হয় এবং নুয়াসির সহন প্রান্তকে স্বামী হিসাবে কবুল করতে অনুরোধ করা হয়। হুজুরের কথা শেষ হয়, তবু প্রিয়াশা থম মেরে বসে থাকে। তা দেখে সবাই একে অপরের দিকে চাওয়াচাই করে। লাবণ্য এতটুকু সময় চোখ ছিল পর্দায়, মনোযোগ ছিল প্রান্তের গ্রহণ করার স্বীকারোক্তিতে। তার গ্রহণ করা শুনে চোখ বুঝে লাবণ্য। চোখের কার্নিশ বেয়ে বয়ে যায় এক স্রোতের ধারা। মুখে ফুটে ওঠে একটা তৃপ্তির হাসি, হয়তো তৃপ্তির নয়তো আফসোসের, কে জানে। আবারও কেউ দেখার আগেই সেটা মুছে প্রিয়াশার কাছে কিছুটা এগিয়ে এসে আলতো কাঁধ চাপড় দিতেই প্রিয়াশা চিৎকার করে লাবণ্যকে জড়িয়ে ধরে বলে, আমি এই বিয়ে করব না, এভাবে আমি কখনোই বিয়ে করব না। মানছি আমি প্রান্ত ভাইয়াকে ভালোবাসি, তবুও এভাবে সবাইকে কষ্ট দিয়ে আমি বিয়ে করব না। উন্মাদের মতো চিৎকার করে আর বলতে থাকে। এইসব কথা যা শুনে সবাই হতভম্ব। বাড়ির বড়রা জানতই না প্রিয়াশাও প্রান্তকে ভালোবাসে। তবে প্রিয়াশার এমন আচরণে মনে মনে অপরাধ বোধ হয়। তবে এখন কিছু করার নেই। এদিকে প্রিয়াশার এমন চিৎকার করায় প্রান্ত কিছুটা চিন্তিত এবং অস্থির হয়। প্রিয়াশার চিৎকার থামাতে নাজির সাহেব এগিয়ে এসে ওর মাথায় হাত রেখে বলে, আমার ছেলেটাকে কখনো অযত্নে রাখবে না। তুমি ওকে ভরসা করতে পারিস। আর আমরাও তো আছি, দূরে কোথাও তো পাঠাচ্ছি না, আমাদের সাথে থাকবি। তোর বাবার সাথে আমি কথা বলে নেব, এখন তুই ওকে গ্রহণ কর। কথাটা বলে সে চোখ বুঝে আশ্বস্ত করে। প্রিয়াশা ফ্যাল ফ্যাল করে কিছু সময় পর খুবই নির্মূল স্বরে কবুল বলে আবারও কান্না জুড়ে দেয়। প্রিয়াশার কবুল বলা শুনেই সবাই আশ্বস্ত হয়। সবার নিঃশ্বাস আটকে ছিল বোধ হয়। হুজুরের আলহামদুলিল্লাহ বলে মোনাজাত ধরে দোয়া চার মাধ্যমে বিয়ের পর্ব শেষ হয়। কবুল বলার লাবণ্যকে আর দেখা যায়নি। কোথায় গেছে কেউ জানে না। পলি বেগম খুঁজছিলেন। এত ঝামেলার মাঝে মেয়েটার খবরই রাখা হয়নি। এদিকে মেয়েটা প্রেগনেন্ট। এসব নিয়ে ভেবেই আবারও মেহমানদারি করতে ব্যস্ত হয়ে যায়। সবাই ব্যস্ত। একটু পরে প্রীতিকে বিদায় দেওয়া হবে। আর প্রিয়াশা, সে তো কখনই ঘরে চলে গেছে। সবাই প্রিয়াশাকে সময় দিচ্ছে নিজেকে মানিয়ে নিতে, তাই কেউ আর বিরক্ত করতে প্রিয়াশার কাছে যায়নি। আর প্রান্ত এদিক ওদিক সামলাচ্ছে। যত যাই হোক, তার বা প্রিয়াশার কারণে প্রীতির বিয়ে বিদায় বা তার দায়িত্ব তো আর কম নয়। তাই সেও লেগে পড়েছে তার দায়িত্ব সামলাতে। ছাদ থেকে নিচের উঠোনটা দেখা যায় এবং কি হচ্ছে না হচ্ছে সব দেখা যায়। ওখানেই দাঁড়িয়ে আছে মেরুন রঙের শাড়ি পরা লাবণ্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি ভাবছে কে জানে। তারপর সামনের দিকে ঘুরে রেলিংয়ের ঠেস দিয়ে আকাশে চোখ রেখে ভাবে, সে তো জানতো নুয়াইসির প্রিয়াশাকে ভালোবাসে, তবু এই অচেতন মন কিভাবে এসব জানার পরও এভাবে লুকিয়ে ভালোবাসতে পারে সে তো এটা শিখিয়েছে নুয়াইশির থেকে। নুয়াইশি যেমন তার নাবিলাকে ভালোবাসতে পেরেছে, তেমন সেও ভালোবেসেছিল। স্কুল থেকেই লাবণ্য নুয়াইশিরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল এবং স্কুলের বোর্ড পরীক্ষার পর সে অল্প অল্প করে পছন্দও করতে শুরু করে। তবে সাহসের কারণে বলতে পারেনি, ভালো বন্ধু নষ্ট করতে চায়নি। তারপর তো নুয়াইশির বাহিরে চলে যায়। কথা ছিল সেও কলেজ শেষ করে বাহিরে পড়তে যাবে, তাই স্কলারশিপ পাওয়ার জন্য ভালো মতো পড়াশুনোও করে। এভাবেই কলেজ শেষ হয়। কিন্তু বিপদের সৃষ্টি হয় তার শেষ পরীক্ষার দিনে। তাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়। তারপর শত চেষ্টার পরও আটকানো যায়নি।
লাবণ্য বিয়ে করে নেয় এবং চলে যায় শ্বশুর বাড়ি। কিন্তু বিয়ের কিছুদিন পর লাবণ্য বুঝতে পারে যে লোকের সাথে তার বিয়ে হয়েছে তার চারিত্রিক সমস্যা আছে। বড় বিজনেসম্যান হওয়ায় এসব বাহিরে ফাঁস হলে সমস্যা হতো এবং লাবণ্য এসব জেনে যাওয়ায় ব্ল্যাকমেল করে আবারও পড়াশুনো করে। তবে কখনো নুয়াইশিরের সাথে যোগাযোগ করার সাহস হয়নি বা বাবার বাড়িও আসেনি যে তার খোঁজ পাবে। তারপর তো ঝামেলা হয় এবং শেষ পর্যন্ত ডিভোর্স। লোকটা কোথায় আছে লাবণ্য জানে না এবং এই বাচ্চার খবর লাবণ্য ওই লোককে দিতে চায় না। বিয়ের পর সব মেনে নিয়ে নুয়াইশিরে ভোলার জন্য লাবণ্য, তবে প্রথম ভালো লাগা ভালোবাসা কি এত সহজে ভোলা সম্ভব? তারপর তো সে জানলো নুয়াইশির তার নাবিলাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে। সেখানে এসব সে কিভাবে প্রকাশ করবে? এগুলো কি তার প্রকাশ করা খাটে? তাহলে যে সম্পর্ক আরো বিগড়ে যেত। তাই তো সে রয়ে গেল নুয়াইশিরের ভালো বন্ধু হয়ে। সারা জীবন রয়ে যাবে এভাবে, কেউ জানবে না, কাউকে সে জানতে দেবে না। এসব ভেবেই চোখের জল মুছে আবার পিছনে ঘুরে চোখ রাখে নুয়াইশিরের দিকে, যে কিনা এখন অন্য কারো সম্পদ, স্বামী এবং সবকিছু। তারপর শেষবারের মতো ভাবে সে যেভাবে নুয়াইশিরকে ভালোবেসেছিল সেভাবে আর কাউকে সে ভালোবাসেনি, ভালোবাসতেও পারবে না। একটা হাসি দিয়ে চোখ বোঝে লাবণ্য। তারপর তার থেকে বেরিয়ে এসে একটা দীর্ঘ লম্বা শ্বাস নেয়।